হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর জন্য, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 55, যেখানে আমরা 4/2/2021 ফার্স্ট শিফটের এনটিপিসি বিটি 1 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের বিভিন্ন সেটের বিভিন্ন শিফটের রেলেরই তোমাদের ক্লাস হয়ে গেছে। এর আগে যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এই সিরিজে 54টা ক্লাস হয়েছে আগে, তার আগেও রেলওয়ে গ্রুপ ডি এর প্রায় 100-100-র উপর ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়নি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হও, সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। যদি x/y = 4:3 হয়, তবে x এর কিউব মাইনাস y এর কিউব x এর কিউব প্লাস y এর কিউব এর মান কত হবে? ওকে, তো এখানে আমরা কি করব, যেহেতু x আর y এর মানটা ছোট রয়েছে, তাই আমি সিম্পল x এর কিউ আর y এর কিউ এর মানই বসিয়ে দেবো সরাসরি। আমি সূত্র এখানে প্রয়োগ করতে যাব না। x এর কিউ হবে কত? 4 এর কিউব মানে হবে 64 মাইনাস 27, 3 এর কিউব এখানে হয়ে যাবে 64 প্লাস 27। এখান থেকে 64 থেকে 27 বাদ দিলে আমি কত পেয়ে যাচ্ছি? 4 7 11, 7 আর 7 14, 37। আর এখানে যোগ করলে পাচ্ছি আমি 64 আর 27, 64 আর 30 হচ্ছে 94 থেকে 3 বার 91। তাহলে 37:91 আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। ক্লিয়ার? যদি এখানে বড় বড় মান থাকতো তাহলে যার কিউব করতে আমার সমস্যা হতো, তখন আমি এখানে ফর্মুলা ইউজ করতাম। কিন্তু এখানে যেহেতু 4 আর 3 আছে, যার কিউব আমরা প্রত্যেকে জানি খুব সহজেই, তাই আমি সেগুলো করতে যাব না, সিম্পল মান বসিয়ে দেবো, তাতেই আমার তাড়াতাড়ি হয়ে যাবে। পরবর্তী রয়েছে, দুটি পাত্রের ধারণ ক্ষমতা হলো যথাক্রমে 132 লিটার এবং 69 লিটার। এই দুটি পাত্রের তরলকে সঠিকভাবে মাপার জন্য ব্যবহার করা যেতে পারে এমন একটি পাত্রের সর্বোচ্চ ধারণ ক্ষমতা নির্ণয় করো। তাহলে বুঝতে পারছো যে এখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতার জন্য আমাকে গসাগু বা HCF তৈরি করতে হয়। কিন্তু এখানে যদি অপশনসগুলোকে দেখো, প্রত্যেকটাতে দেখতে পাবে সিসি দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সিসি দিয়ে দেওয়া রয়েছে। তো এটা আমরা গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে দেখেছিলাম, এত সিসি অত সিসি। তো এই সিসি ফর হচ্ছে কিউব সেন্টিমিটার বা সেন্টিমিটারের কিউব সেন্টিমিটার বলা হয় এটাকে, যা আমাদেরকে লিটারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, প্রথমে আমি দেখো এখানে যেটা রয়েছে সেটা লিটার রয়েছে, তাই না? তাহলে 132 আর 69 যদি আমি HCF করি, তাহলে আমি এখানে একমাত্র 3 দিয়েই যাবে। 3 4 12, 3 4 12 আর 3 23 69। তাহলে দেখতে পাচ্ছ HCF এখানে 3ই আসবে, মানে 3 লিটার। আমাদের অ্যাকচুয়াল উত্তর হবে 3 লিটার মাপের সেই পাত্রটি হওয়া উচিত, কিন্তু এখানে সেই লিটারটিকেই কিউব সেন্টিমিটারে কনভার্ট করেছে, যেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3000 সিসি বা 3000 কিউব সেন্টিমিটার, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী, একটি বর্গক্ষেত্রের দুটি সংলগ্ন বাহুগুলিকে যথাক্রমে 35% এবং 25% বৃদ্ধি করা হয়েছে। নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে কত বেশি হবে? তো এই অঙ্ক তোমরা এর আগে অনেকবার করেছো, রেলের গ্রুপ ডি এর যখন চলছিল তখনই, সিরিজ প্রিভিয়াস ইয়ারে। তখন দেখেছিলে যে এরকম যদি থাকে, তখন আমরা সেই সুদ হ্রাস আর বৃদ্ধির ক্ষেত্রে আমরা যেমন করি সেটা করব। যেখানে কি হচ্ছে, দুটোই এই সূত্রটা প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস AB বাই 100, সেই সূত্রটা আমি ইউজ করব। যেখানে কি হচ্ছে, দুটোই 35% এবং 25% বাড়িয়েছে, মানে দুটোই প্লাস হবে। প্লাস 35 প্লাস 25 প্লাসে প্লাসে প্লাস 35 গুণিত 25 বাই 100। এখানে 35 আর 25 যোগ করলে পেয়ে যাচ্ছি 60, আর এখানে যোগ করে পেয়ে যাচ্ছি 5 দিয়ে ভাগ করে 7, এখানে 5 দিয়ে ভাগ করে 5, টোটাল এখানে 4। 35/4 ভাগ করলে পাচ্ছি 4 8 32.75। তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি 68.75%। প্লাসে মান আছে মানে বৃদ্ধি ঘটবে, তাহলে কত বেশি হবে? 68.75%, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি sec θ মাইনাস cosec θ = 0 হয়, তবে 2 sin 2 θ মাইনাস 3 cos 2 θ এর মান কত হবে? তাহলে দেখো, এখানে sec θ মাইনাস cosec θ = 0, এখান থেকে আমি থিটার মানটা বার করে নেবো সবার ফার্স্ট। সেই থিটার মান যদি আমি বার করে নিই, তাহলে আমি এখানে মান বসিয়ে দেবো, আমি অ্যান্সার চলে আসবে। তো এখানে sec θ মাইনাস cosec θ = 0, এখানে আমি দেখো এটা লিখতে পারি যে sec θ = cosec θ, তাই না? cosec θ এই দিক থেকে এদিকে নিয়ে চলে গেলাম। সেটা যদি হয়ে থাকে, আবার আমি এইভাবে লিখতে পারি sec θ = sec θ ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি sec θ ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cosec θ, সরি sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec θ। তাহলে সেই ফর্মে আমি এটাকে লিখতে পারি। এই উভয় পার্শ্বে যদি সেককে উড়িয়ে দাও, তাহলে তুমি এদিকে পাচ্ছ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটাটাকে এদিকে নিয়ে এলে 2 θ ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি।
এটা তুমি পেয়ে যাচ্ছ। এবার এখানে কি আছে, সাইন 2θ বলতে 2 × 45 ডিগ্রি মানে 2 সাইন 90 ডিগ্রি মাইনাস 3 কস 90 ডিগ্রি। এই দুটোর ভ্যালু আমাকে বার করতে হবে। এবার এই দুটোর ভ্যালু আমি এখানে পুট করব, যেটা হচ্ছে কি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে চলে আসছে তোমার 2 × 1 মাইনাস 3 × cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তাহলে 2 - 0 সমান হচ্ছে 2, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি একটি সামান্তরিকের একটি কোণের মান সেটির ক্ষুদ্রতম কোণের 3 গুণের থেকে 28 কম হয়, তাহলে সামান্তরিকের বৃহত্তম কোণটি কত হবে? কি বলেছে, একটা সামান্তরিকের যদি অঙ্কন করি আমি, তাহলে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয় বা পার্শ্ববর্তী কোণগুলি যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার যোগফল 180 ডিগ্রি হবে। তো এইটা হচ্ছে বৃহত্তর কোণ, এইটা হচ্ছে ক্ষুদ্রতর কোণ। সেই দুটোকে আমি ধরে নেবো, তো ক্ষুদ্রতর কোণটা ধরে নাও এক্স, তাহলে বৃহত্তর কোণটা কি হচ্ছে, ক্ষুদ্রতরের কোণের 3 গুণের থেকে 28 কম, তাহলে এটা প্লাস এটা সমান 180 ডিগ্রি। তাহলে আমি সেটা লিখতে পারি এক্স প্লাস 3x - 28 = 180 বা 4x = 2 and 4। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি আমি, 4 দিয়ে 4 5 20, 4 দিয়ে 4 5 20, 4 1 4 51, 51। তাহলে এক্স ইকুয়াল টু 51 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল যদি 51 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, 180 থেকে সেটা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে। সরি 208 হচ্ছে না, 28 আছে, তো এখানে 204 করে দিয়েছি, কারণ এখানে 52 আছে। তাহলে এখানে এটা হচ্ছে 52 ডিগ্রি, তাহলে 180 থেকে এটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে বৃহত্তর কোণটা হবে 180 - 52 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে 128 ডিগ্রি। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যা 9:11 অনুপাতে রয়েছে, যদি উভয় সংখ্যার সাথে 6 যোগ করা হয় তবে অনুপাতটি 6:7 হয়ে যায়, বৃহত্তর সংখ্যাটি নির্ণয় করো। আমাদের অনুপাত কি আছে, 9:11, মানে বড় সংখ্যা কোনটা এখানে, যেটা 11-এর ঘরে থাকবে সেটাই, তার মানে সেটি 11 দ্বারা বিভাজ্য হওয়া উচিত। এবার এখানে দেখো সংখ্যাগুলো চারটে, কোনটা 11 দ্বারা বিভাজ্য, একমাত্র 22, তাহলে আমি বুঝতে পারছি সেটাই আমাদের উত্তর হবে। এই ক্ষেত্রে এইভাবেই করে দিতে পারবে, কারণ অন্যভাবে করতে যাওয়া বোকামি হবে, কারণ এখানে এই অপশনসটা তুমি পাচ্ছ না, হলে তোমাকে তুমি এটা যদি না আরও যদি 11 অনুপাত থাকতো বা 11 গণিতক থাকতো, তুমি এখানে বসাও, এটা যদি 22 হয় 2 দিয়ে গুণ করো, তাহলে এটা 18 হবে। দেখো 18:22 এক্স্যাক্ট অনুপাত, 6 যোগ করে দাও এর সাথে, এটা হয়ে যাচ্ছে 24, এটা হয়ে যাচ্ছে 28। দেখো এখানে 6:7 চলে আসছে, তাহলে আমার যেটা শর্ত দিয়েছে সেটাও ম্যাচ করছে 6 যোগ করার পর। তাহলে আমি বুঝতে পারছি যে আমাদের 22টাই অ্যান্সার হবে, অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট, যদি x = 12 এবং y = 7 হয়, তবে x² + y² - xy / x³ + y³ এর ভ্যালু কত হবে? দেখো আমি আগে একটা জায়গায় বলেছিলাম যেখানে x আর y এর ভ্যালু দেওয়া ছিল এবং একটা শর্ত ছিল যেখানে x আর y এর ভ্যালু বসিয়ে দিতে, কিন্তু এই ক্ষেত্রে যদি আমি বসাতে চাই, দেখো সংখ্যাগুলো বড় আছে তাই না, 12 এবং 7 তুলনামূলক বড় আছে, তো সেক্ষেত্রে তার কিউব বসানো, স্কোয়ার বসানোর ক্ষেত্রে আমাদের জটিলতা চলে আসবে ক্যালকুলেশনে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ফর্মুলা ইউজ করব। ওপরে যেটা রয়েছে x² + y² - xy, সেটাকে সেইভাবেই রেখে দাও, নিচেতে a³ + b³ এর ফর্মুলা ব্যবহার করো, তাহলে যেখানে পাচ্ছি আমি x + y ইন্টু কি হয়, x² + y² - xy বা x² - xy + y²। তাহলে দেখো এবার এটার সাথে এটা তুমি কেটে দিতে পারছো, তাহলে এখানে পড়ে থাকছে 1, তাহলে 1/x + y যেটা আমার চলে আসছে। এবার তুমি x আর y এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে 1/ কত পাচ্ছ, 12 + 7 বা 1/19, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে, সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হলো যথাক্রমে 20, 25 এবং 35 মিটার, তবে ঘরের 4 দেওয়ালের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বলতে গেলে আমাকে মেঝে এবং সিলিং এই দুটোকে বাদ দিতে হয়, তার মানে আমাদের দৈর্ঘ্য গণিত প্রস্থ এইটা থাকবে না, অর্থাৎ দৈর্ঘ্য গণিত উচ্চতা হবে একবার, আর একবার দৈর্ঘ্য গণিত উচ্চতা গণিত প্রস্থ হবে একবার, এবং তার ডবল, তাই 2 গণিত একবার হবে দৈর্ঘ্য গণিত উচ্চতা, যেটা হচ্ছে 20 × 35, আর একবার হবে কি দৈর্ঘ্য প্রস্থ গণিত উচ্চতা, যেটা হচ্ছে 25 × 35। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2 গণিত, এখানে 20, 35, 35 দিয়ে 70, 700
প্লাস এখানে 25কে 35 দিয়ে গুণ করলে, 25কে 36 দিয়ে গুণ করলে পাও 900, তাহলে 875। তাহলে 2 গুণিত এখানে 8 আর 7 1575, মানে হচ্ছে তোমার 3000 আর 150, 3150 মিটার স্কোয়ার, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে, সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন টেলিভিশন উৎপাদনকারী 24,750 দামে একটি টিভি সেট বিক্রয় করলে 10% লাভ করে থাকেন। যদি উৎপাদন খরচ 15% বৃদ্ধি পায়, তবে টিভি সেটের নতুন বিক্রয় মূল্য কত রাখা উচিত যদি তাকে 15% লাভ করতে হয়? অর্থাৎ দেখো, এখানে 24,750 টাকা দামে বিক্রি করে সে 10% লাভ করছে, তাই তো? মানে এই দামটা অ্যাকচুয়ালি 110%। আর আমাদের আসল ক্রয় মূল্য হবে কত? 100%। তাহলে ক্রয় মূল্য হবে কত? 24,750 গণিত 100/110, এটা হলো ক্রয় মূল্য। এবার কি বলেছে? উৎপাদন খরচ যদি 15% বৃদ্ধি পায়, মানে এই উৎপাদন খরচ মানে ক্রয় মূল্যটা, সে যদি 15% বৃদ্ধি পায়, 15% বৃদ্ধি মানে 100তে 15 বৃদ্ধি মানে 115/100 হয়। তাহলে এটা ক্রয় মূল্য আমি বৃদ্ধি পাওয়ার পর পেয়ে গেলাম। তারপর সেটা আমি বৃদ্ধি পাওয়ার পর ক্রয় মূল্য পাচ্ছি, এবং তার বিক্রয় মূল্য কত রাখবো যাতে 15% লাভ হয়। অর্থাৎ এর উপর যদি আমাকে আবার 15% লাভ করতে হয়, তাহলে আবার আমাকে 115/100 এটা করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, যেটাকে আমাকে সলভ করতে হবে। 100 দিয়ে এটাকে কেটে দাও, এখানে এই 0 দিয়ে এটা কেটে দাও, 11 দিয়ে এটা কাটবে, দেখো 11 2 22, 11 2 22, 5 11 55, 225, তাই তো? আর কিছু দিয়ে কাটবে, নিশ্চয়ই কাটবে, দেখো এখানে 225 ইন্টু 115 ইন্টু 115 ডিভাইডেড বাই 100, এটা 100টাকে নিচে রাখছি কারণ দশমিক করতে সুবিধা হবে। এবার তুমি যদি ওপরের গুণগুলোকে কমপ্লিট করো, উপরের গুণগুলোকে কমপ্লিট করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 29756, 25 ডিভাইডেড বাই 100, যে দশমিকের আগে দুটো ঘরের আগে দশমিক বসে যাবে, যেটা হয়ে যাবে 29,756 টাকা 25 পয়সা, বা 0.25 টাকা। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর, সেটা হয়ে যাবে অ্যান্সার আমাদের। নেক্সট, একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত হলো যথাক্রমে 5:8:10:13, এর ক্ষুদ্রতম কোণটি হলো কত? তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারছো ক্ষুদ্রতম কোণ হচ্ছে এইটা। তাহলে এখানে সবগুলোকে যোগ করলে কত হচ্ছে? দেখো 5 আর 8 13, 13 13 26 আর 10 36, অর্থাৎ 36-এর মধ্যে 5, এটা হচ্ছে এর আনুপাতিক ভাগহার। মোট কোণের পরিমাণ কত হয় একটা চতুর্ভুজে? 360 ডিগ্রি, 360 দিয়ে গুণ, তাহলেই আমাদের চলে আসবে 36 10 360, 5 10 50 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম যে কোণটা তার মান হচ্ছে 50 ডিগ্রি। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি লম্ববৃত্তাকার চোঙে বক্রতল এবং সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:9, চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে, তার এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হয়? 2πr/h, 2πr/h ইস টু, এটা কি আছে? সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত πr², সরি এটা কি হয়? দুটো যোগ করতে হয় না আমাদের, 2πr², এইটার তোমার এই ভূমিটার আর এই ভূমিটার ক্ষেত্রফল হচ্ছে 2πr² প্লাস এই সমগ্রতলে এইটা শুধু যোগ হয়ে যাবে 2πr/h। এইটা বলে দিয়েছে 5:9, এইটা সমান হচ্ছে 5:9। তাহলে এখান থেকে দেখো কি কমন পাবে, এইটা তো 2πr/h থাকছে, আর নিচেতে যদি আমি এটা থেকে দেখো কমন নিয়ে নিই, 2πr দেখো দুটোতেই আছে, 2πr কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে r, এখানে পড়ে থাকবে h, সমান 5/9 চলে আসবে। 2πrটাকে আমি কেটে দিতে পারি, তাহলে আমি পেয়ে যাচ্ছি h/r+h সমান 5/9। তাহলে এখান থেকে আসছে 9h সমান 5r প্লাস 5h, বা 4h সমান 5r, বা h/r সমান 5/4। তাহলে আমার কি চেয়েছে? উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত, মানে h/r। তাহলে h/r সমান হচ্ছে 5:4, যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু হলো যথাক্রমে 60 এবং 420। যদি প্রথম সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা হয় তবে ভাগফল হবে 60। দ্বিতীয় সংখ্যাটি কত? খুব সহজ এটা। এখানে কি বলে দিয়েছে? যদি প্রথম সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল পাবে 60, মানে প্রথম সংখ্যা হচ্ছে 60 গুণিত 2,
সমান 120। যখনই আমি প্রথম সংখ্যা পেয়ে যাব, দ্বিতীয় সংখ্যা বার করতে গেলে গসাগু গণিত লসাগু বাই প্রথম সংখ্যা 120, এটা করে দিলেই হয়ে যাবে 2, 2 দিয়ে 210। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দ্বিতীয় সংখ্যা, যেটা হচ্ছে 210, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, যদি একটি সংখ্যার বাঁ দিক থেকে অঙ্কগুলি এ বি সি ডি এবং ই হয়ে থাকে, তবে সংখ্যাটি হবে কত? অর্থাৎ সংখ্যাটি হচ্ছে এ বি সি ডি ই, এটা যদি হয় তাহলে সংখ্যাটি হবে কত? এটা দেখো এরকম দেখতে লাগে। এবার আমাদের যদি দেখো 2, 1, 21 এই সংখ্যাটা হয়, একে যদি আমি ভাঙে লিখি তাহলে কি হয়? 2 গণিত 10 প্লাস 1 এরকম হয়। তাহলে এখানে এ বি সংখ্যাটা যদি দেখতে এরকম থেকে থাকে এ বি সি ডি ই, তাহলে সেই সংখ্যাটি হবে কি? দেখো এর পর কটা সংখ্যা আছে? 4টে আছে না? তাহলে এ ইন্টু 10 10 একের পর 4টে শূন্য, প্লাস বি ইন্টু তার একের পর 3টে শূন্য, তারপর হবে ডি ইন্টু সি ইন্টু একের পর 3টে শূন্য, তারপর হবে ডি ইন্টু একের পর 2টো শূন্য, একটা শূন্য, 4টে 3টে, এখানে 2, এখানে একটা, প্লাস ই। এটা আমাদের সংখ্যাটা হওয়া উচিত। এবার দেখো সেই সংখ্যাটা তুমি এখানে কোথাও রয়েছে, এখানে দেখো এর সাথে 100 হয়েছে না, এখানে এর সাথে আমার 10,000 গুণ করতে হবে, কারণ এরপর আমার 4টে রয়েছে। এখানে দেখো 4টে রয়েছে, 3টে রয়েছে, কিন্তু এখানে 2টো হওয়া উচিত, এখানে একটা করে দিয়েছে, তাহলে এটা ভুল হয়ে গেল। এখানে দেখো এটা টু দি পাওয়ার যদি করে নিই, তাহলে a ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস বি ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস সি ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস ডি ইন্টু 10 প্লাস ই, এটা আমাদের হতে পারে। সেটাই দেখো এখানে অপশন সিতে রয়েছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আর এখানে যেটা দেখতে পাচ্ছ ইডি সিবি এ, এটা হবে না, কারণ ই ইন্টু ডি ইন্টু সি ইন্টু বি ইন্টু এ বোঝাচ্ছে এটা দ্বারা, সেটা হবে না। পরবর্তী 2 বছর সময়ে 24,000-এর মূলধনের উপর একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হলো 60, তাহলে সুদের হার কত? এর একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম, যেটা হচ্ছে 2 বছরের জন্য যদি হয়ে থাকে, 2 বছর আর 3 বছরের দুটোই বলেছিলাম, মনে করে দেখো, বা যারা যারা করেছিলে ক্লাস। 2 বছরের জন্য কোন একটি মূলধনের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হয় পি ইন্টু আর বাই 100 এর স্কোয়ার, ঠিক আছে? সেটাই বলে দিয়েছে এখানে 60 টাকা। তাহলে পি হচ্ছে এখানে 24,000 ইন্টু আর বাই 100 এর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 60। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি যদি এবার এটাকে স্কোয়ার করে দাও, 24,000 গণিত আর স্কোয়ার বাই একের পিঠে 4টে শূন্য সমান 60। এখানে দেখো 3টে শূন্য কেটে যাবে, 6 দিয়ে এটাকে কাটো 10, 6 দিয়ে এটাকে কেটে দাও 4, আর ওখানে কাটতে পারো, এটাকে 2, এটাকে 5, তাহলে এখানে কি আসবে? 2 দিয়ে তুমি এটাকে কেটে পারো 5, তাহলে আর স্কোয়ার সমান 25 বা আর সমান হচ্ছে 5। তাহলে সুদের হার কত? 5%। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু √2, তাহলে সাইন কিউব থিটা মাইনাস সাইন কোসেক কিউব থিটা এর ভ্যালু কত হবে? তো এখানে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা ইউজ করব। এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা ইউজ করলে দেখো আমি কি পাবো, এখান থেকে পাবো সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইন্টু কোসেক থিটা, এটা আমি পাবো। এবার দেখো লক্ষ্য করে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা জিনিসটা রয়েছে, কিন্তু সেটা তো আমার এখানে কোথাও নেই। তা সেটা আমাকে করে নিতে হবে কি করে? এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমাকে বার করে নিতে হবে। যদি আমি এর হোল স্কোয়ার করে দিই, তাহলে এরও স্কোয়ার হয়ে যাবে। এর হোল স্কোয়ার করলে কি আসবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 2। এর সাইন থিটা ইন্টু কোসেক থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি সাইন স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান হয়ে যাবে এই 1টা ওইদিকে, 2টা ওইদিকে যোগ হয়ে যাবে সমান 4 এটা। তাহলে এর সমান যদি 4 পেয়ে যাই আমি, এখানে অলরেডি দেওয়া আছে √2 ভ্যালু, তাহলে √2 এখানে বসিয়ে দাও, যেটা সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইন্টু এর ভ্যালু হচ্ছে 4, আর এখানে মাইনাস এটার মান পাচ্ছি আমি 4, তাই তো?
আর এখানে থাকছে কি তোমাদের, সরি এটা প্লাসে থাকবে, প্লাস এবি, ফর্মুলাটাই গন্ডগোল। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস সাইন থিটা ইন্টু কোসেক থিটা, এর ভ্যালু হচ্ছে 1, যেটা আমি এখানে করলাম একবার। তাহলে এটা যদি আমাকে বসায় তাহলে আসছে √2 ইন্টু 5 বা 5√2, তাহলে এর ভ্যালু আসছে 5√2। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত ডেটার মধ্যমা এবং বহুলকের পার্থক্য নির্ণয় করো। তাহলে মধ্যমা এবং বহুলক বার করতে হয়। বহুলক দেখো এখানে 3 একবার, দুবার, 3বার ম্যাক্সিমাম টাইম রয়েছে, তাহলে বহুলক হচ্ছে 3। আর মধ্যমা কতগুলো নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 5 আর 5 নাম্বার অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে 5 ও 6 নাম্বারের মধ্যবর্তী হবে বা এভারেজ হবে। তাহলে 5 নাম্বার কি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তাহলে 5 নাম্বার আসছে 3, আর 6 নাম্বারে কি আসবে, তারপরে বড় রয়েছে 5, তাহলে আসবে 5, তাহলে 3 + 5/2 মানে হচ্ছে 4, তাহলে মধ্যমা হচ্ছে 4। তাহলে মধ্যমার বহুলকের মধ্যে পার্থক্য 4 - 3 = 1। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার যোগফল হলো 72 এবং গসাগু এবং লসাগু হলো যথাক্রমে 2 এবং 102, ওই একই দুটি সংখ্যার অনন্যকের যোগফল কত হবে? তো এখানে দুটি সংখ্যা আমি জানি না, দুটি সংখ্যার জন্য নাও এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান দিয়ে দিয়েছে 72, আর সংখ্যা দুটির গসাগু আর লসাগু দিয়ে দিয়েছে 2 আর 102। আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তাহলে আমরা বলতে পারি দুটি সংখ্যার গুণফল এক্স ওয়াই সমান 2 × 102 সমান 204। ক্লিয়ার? আমাকে করতে হবে দুটি সংখ্যার অনন্যকের যোগফল। সংখ্যা দুটি যদি এক্স আর ওয়াই হয় তাহলে তাদের অনন্যক হবে 1/x প্লাস 1/y। তাদের যোগফল কি হবে, নিচে লসাগু হবে x/xy, ওপরে হবে y প্লাস x বা x প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেখো 72 পেয়ে গেছো, আর এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 204 আমরা বার করে নিয়েছি। তাহলে এর বাদ দিলে কত হবে, বা এটা কত দিয়ে কাটবে দেখো, 12 দিয়ে কেটে যাবে। 12 × 6 = 72, এখানে 12 × 1 = 12, 12 × 7 = 84, 6/17। তাহলে সরি 6/17 অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 26 44 56 104 প্রতিটি থেকে কত বিয়োগ করলে ভাগশেষগুলি সমানুপাতে থাকবে? এটা তুমি অপশন টেস্ট করতে পারো। ঠিক আছে, সমানুপাতে থাকবে বলতে দেখো এখানে 8 আছে, ফার্স্টে 8 বিয়োগ করো, 26 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছ 18, এখানে 44 থেকে 8 বিয়োগ করে দাও, 8 বিয়োগ করলে পাচ্ছ 36, 56 থেকে 8 বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ 48, আর এখানে 104 থেকে 8 বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ 96। দেখো 48 ডবল 96, 18 ডবল 36 সমানুপাত হয়ে গেল। তার মানে অপশন নাম্বার এটাই হয়ে যাবে সঠিক উত্তর। না হলে 9টাকে চেক করো, নাহলে 6টাকে, নয় 7টাকে। আর যদি এইভাবে না হয় বা এইভাবে না বুঝে যাও, না করতে পারো, মেথডিক্যালি করতে চাও, তাহলে তোমাকে এটা করতে হবে 26 - x বাই 44 - x সমান 56 - x বাই 104 - x। এটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে, যেটা একটু বড় হবে সংখ্যাতে এবং একটু টাইম নিয়ে নেবে অপশন টেস্টের থেকে। ঠিক আছে, মেথডিক্যালি তুমি এটাভাবে করতে পারবে, যেখান থেকে তুমি x = RT পাবে। পরবর্তী 5 থেকে 14 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির ঘনফলের যোগফল কত হবে? দেখো 5 থেকে এখানে বলে দিয়েছে, যেটাই হচ্ছে আমাদের সমস্যার কারণ। কারণ প্রথম থেকে যদি বলতো 1 থেকে বা একদম প্রথম 14টি পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বা যে কোনো n নাম্বার স্বাভাবিক সংখ্যা, তারটা আমরা খুব সহজে জানি, যেটা হচ্ছে n × n + 1/2 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু এখানে আমাকে বলেছে 5 থেকে 14 পর্যন্ত, অর্থাৎ আমাকে প্রথমে 1 থেকে 14 পর্যন্ত বার করতে হবে, নিয়ে 1 থেকে 4টা আবার বিয়োগ করতে হবে। সেটা আমি করব। তাহলে একবার হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত বার করব, তাহলে একবার হবে 14 × 14 + 1 মানে 15/2 এর হোল স্কোয়ার, মাইনাস একবার 4 পর্যন্ত করব, 4 × 4 + 1 মানে 5/2 এর হোল স্কোয়ার। তাহলে আমি 5 থেকে 14 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনফল পেয়ে যাব। এখান থেকে পাচ্ছি 7, 7 15 105 এর স্কোয়ার, মাইনাস এখান থেকে পাচ্ছি 10 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা ফেলে দেবো, 105 - 10 আর হবে 105 + 10 সমান হয়ে যাবে 95 × 115। দুটোকে গুণ করলে আমি কত পাবো, দুটোকে গুণ করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে 10,925। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী
একটি নির্দিষ্ট অর্থরাশি 2 বছর সময়ে 6,400 হয়ে যায় এবং 4 বছর সময়ে 8,100 হয়ে যায় চক্রবৃদ্ধি সুদের হারে, সুতরাং চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। দেখো এইরকম অঙ্ক অনেক সময় দিয়ে থাকে এবং তোমরা ভয় পেয়ে করে ছেড়ে দিয়ে চলে আসো, কিন্তু এটা দেখো খুব সোজা। আমাদের জাস্ট একটু আমাদের সাথে আমাদেরকে কনফিউজ করা হয় এই দুটো মান দিয়ে রেখে। প্রথম 2 বছরটা ভুলেই যাও, 2 বছর শেষে 6,400 টাকা হচ্ছে, মানে 2 বছর শেষে আমার আসল কত হচ্ছে 6,400। সেই 6,400 টাকাটাই আবার পরবর্তী 2 বছরে 8,100 টাকা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি সেই 2 বছরের হিসাবটা করি। তাহলে সেখানে পি হয়ে যাবে 6,400, সুদের হারটা আমাকে বার করতে হবে, সময় হচ্ছে 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8,100। তাহলে 6,400 গণিত 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 ইন্টু সমান হচ্ছে 8,100। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 1 প্লাস r/100 টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 8,100 বাই 6,400। এই দুটোকে দেখো, এবার স্কোয়ারটা যদি এই দিক থেকে 0 0 ফার্স্টে কেটে দিতে পারো তুমি, তাহলে 81/64 পেয়ে যাবে। তারপর যদি আমি স্কোয়ার তুলে দিই 1 বাই r প্লাস 100 করে দিই, তাহলে এখানে স্কোয়ার তুলে দিলে এটাকে বর্গমূল করে দিতে হবে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 9/8। এবার আমাকে যোগ বিয়োগ করতে হবে 9/8 থেকে। তুমি এখানে বিভিন্ন রকম ভাবে করতে পারো, এখানে পুরোটাকে এইদিকে যোগটাকে করতে পারো, বাই 1টাকে ওইদিকে গিয়ে নিয়ে গিয়ে বিয়োগ করে দিতে পারো, যা খুশি করতে পারো। ক্লিয়ার? তো এখানে যদি আমি এটা করি যে r/100 সমান এই 1টা দেখো এইদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 1/8, তাই না? তাহলে 100 সমান 1/8 আসবে। তাহলে 8 দিয়ে যদি এটাকে কাটো, 8 দিয়ে কত আসবে 12.5, তাহলে মানে পেয়ে যাচ্ছি r সমান 12.5%। তো সুদের হার হচ্ছে 12.5%। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক্স এবং ওয়াই একটি কাজ যথাক্রমে 15 এবং 20 দিনে শেষ করতে পারে। জেড এর কাজ করার ক্ষমতা হলো এক্স এর 5-এর 2 গুণ। এক্স, ওয়াই এবং জেড একসাথে কাজ করলে তারা কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে? ঠিক আছে, এক্স কাজটি করছে 15 দিনে, ওয়াই কাজটি করছে 20 দিনে, আর জেড বলছে এক্স এর 5-এর 2 গুণ ক্ষমতা, মানে বেশি ক্ষমতা, তাহলে সময় কম নেবে। তাহলে এক্স ক্ষমতা সমন্বিত 5, তাহলে তাকে আমি 5-এর 2 দিয়ে ভাগ করে দেবো। 5-এর 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 15 গণিত 2/5 সমান 3 2-এ 6 দিন সময় লাগবে। তাহলে এক্স এর 15 দিন, ওয়াই এর 20 দিন, আর জেড এর 6 দিন। তাহলে 15, 20 আর 6 এদের যদি আমি এলসিএম বার করি, তাহলে আমি কি পাবো? 15, 20 আর 6-এর 60 পেয়ে যাবো। দেখো, তাহলে এক্স করছে 4 15 60, ওয়াই করছে 3 20 60, আর জেড করছে 6 10 60। তাহলে তারা একসাথে কত কাজ করছে? 4 + 3 + 10 = 17 ইউনিট। মোট কাজ কত করতে হবে? 60 ইউনিট। তাহলে টাইম কত লাগবে? 60/17 দিন। 60/17 দিনকে পূর্ণ করে দাও, 3 17 51, 9/17 দিন। 3 পূর্ণ 9/17 দিন, যেটা রয়েছে কোথায়? অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। নেক্সট, সোহন নিজের খরচ 25% কমিয়ে দিয়েছে, তারপর সে নিজের খরচ আরও 10% কমিয়ে দিয়েছে, সামগ্রিকভাবে তার খরচ কত শতাংশ হ্রাস হয়েছে? এটাও তুমি ওই প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 ফর্মুলাতে করতে পারো। ঠিক আছে, এখানে দেখো কি হচ্ছে, প্রথমে 25% কমিয়ে দিয়েছে মানে -25, তারপর সে আবার 10% কমিয়ে দিয়েছে মানে -10, তারপর হবে মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করলে 25 × 10/100। এখানে -25 -10 হচ্ছে -35, এখান থেকে পাচ্ছি প্লাস 250/10 মানে 2.5, তাহলে পাচ্ছি -32.5। মাইনাসকে হ্রাসের চিহ্ন বোঝায়, মানে 32.5% হ্রাস ঘটবে। তাহলে কত শতাংশ হ্রাস পেয়েছে? 32.5%। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 11 সমান 11x বাই 1 - x, তাহলে 2x এর স্কোয়ার কত হবে? এটাকে ভুলে যাও, এটা নিয়ে পড়ো। এখানে কি রয়েছে? 11 সমান 11x - 1 - x, তো এটাকে আমি উল্টে লিখলাম 11x বাই 1 - x সমান 11। এই ওপরের 11 সাথে এটাকে কাটতে পারি আমি, নিয়ে এখানে 1 করে দিলাম। 1 করলে x সমান 1 - x পেয়ে গেলাম। সেটা যদি হয়, এক্সটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি, x x যোগ হয়ে 2x হয়ে যাবে, 2x সমান 1 হয়ে যাবে। এখানে আমাকে কি চেয়েছে? 2x স্কোয়ার। 2x স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
করণ শ্যামের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করে, একসাথে কাজ করলে তারা 20 দিনে কাজটি শেষ করতে পারে, কত দিনে করণ একা কাজটিকে শেষ করতে পারবে? দেখো এখানে দ্বিগুণ গতিতে কাজ করছে বলেছে, এটা যদি হয়ে থাকে তাহলে দুজনে মিলে কাজ করছে, তা কত? করণ যদি 2 ইউনিট কাজ করে, 1 ইউনিট কাজ করে, তাহলে শ্যাম 2 ইউনিট কাজ করছে, এটাই তো দ্বিগুণ গতিতে কাজ করা বোঝায়। তাহলে তার টোটাল আলটিমেটলি তারা 3 ইউনিট কাজ করছে, তাই না? তাহলে এখানে 20 যেটা রয়েছে একে 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হবে, এটা তুমি বুঝতে পারবে না। তো এই যদি যদি মাথাতে ঢুকে যায় তাহলে মুখে মুখে করে দিতে পারবে, উত্তর হয়ে যাবে 30 দিন। আর না হলে তোমাকে এটা করতে হবে যে ধরো করণ করছে x দিনে কাজটি কমপ্লিট, তাহলে শ্যাম করবে, সরি করণ করছে ধরো 2x দিনে কাজটি কমপ্লিট, তাহলে শ্যাম করবে কি, তার দ্বিগুণ গতিতে কাজ করছে, মানে তার অর্ধেক সময় লাগবে, মানে শ্যাম x দিনে শেষ করে দেবে। তাই তাদের এলসিএম হবে 2x, এ করছে 1 ইউনিট, এ করছে 2 ইউনিট, অর্থাৎ দেখো এটাই চলে আসছে আলটিমেটলি। তাহলে আলটিমেটলি তারা করছে কত? 3 ইউনিট কাজ, তাই তো? মোট কাজ কত? 2x ইউনিট, টাইম কত লাগবে? 2x/3 ইউনিট, সমান হচ্ছে কত দিনে করছে তারা? 20 দিনে। তাহলে এটা আমাকে বার করতে হবে 20, তাহলে 2x সমান হচ্ছে 20 ইন্টু 3 মানে হচ্ছে 60, বা x সমান হচ্ছে 30। তাহলে করণের কাজটা করতে কত সময় লাগছিল? সরি, শ্যামের কাজটা করতে এখানে কি ধরেছে? 30 দিন, 2x। আচ্ছা, করণ শ্যামের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করছে, দেখো এখানে প্রথমটাতে আমি ভুল করেছি, মানে এটা হয়ে যাবে শ্যাম, এটা হয়ে যাবে করণ। তাহলে করণ ডবল গতিতে কাজ করছে, মানে করণের সময় অর্ধেকটা লাগবে। তাহলে করণ হচ্ছে x, যেটা হয়ে যাবে 30 দিন, তাই দেখছি উত্তর উল্টো ওখানে চলে এলো। তো x হচ্ছে 30, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। ওকে, নেক্সট, দুটি সংখ্যার যোগফল হলো 40 এবং গুণফল হলো 60, তাদের অনন্যকের যোগফল কত হবে? দেখো এখন একটা করে এলে গসাগু লসাগু ছিল সেখানে। দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে 40, x + y = 40, আর গুণফল দিয়ে দিয়েছে 60, অনন্যকের যোগফল 1/x + 1/y বার করতে হবে, যেটা হচ্ছে xy, ওপরে থাকছে y + x বা x + y, সেম ক্যাট। তাহলে 40/60 মানে হয়ে যাচ্ছে 2/3, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একজন দর্জি 1 মিটার কাপড় থেকে 5টি টুকরো বানাতে পারেন, তার কাছে 57.6 মিটার কাপড় আছে, সেই কাপড় থেকে তিনি কতগুলি টুকরো বানাতে পারবেন? তাহলে একে যদি 5টা বানেন, তার 57.6 তিনি ইন্টু 5 করতে পারবেন, 5 দিয়ে গুণ করে দাও, 5 6 30 0, হাতে থাকে 3, 5 হাতে 35 আর 3 38 8, হাতে থাকছে 3, 5 5 25 আর 3 28, দশমিকের আগে শূন্য বসে যাবে, মানে 280, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 6 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত? তার মানে কি হয়ে যাবে? দেখো 6টা নয়, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এর কেবলমাত্র প্রথম যে সংখ্যাটা আছে সেটা হয়ে যাবে একটা কমে যাবে, বাকি সবগুলো যা আছে তাই থাকবে, মানে অপশন সি যেটা, সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বা এগুলো যদি অভ্যাস না থাকে তুমি করে নেবে সিম্পল, 999 থেকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবে, 0 0 0 0 0, বিয়োগ করে দেখো 9 9 9 9 9, এখানে থাকবে 8, অর্থাৎ 8-এর পর 5টা 9, যেটা হয়ে যাচ্ছে আনসার, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 11 sin স্কোয়ার থিটা প্লাস 12 cos স্কোয়ার থিটা এর ন্যূনতম বা মিনিমাম ভ্যালু কত? এটা একটা ফর্মুলা আছে বা একটা তোমার কনসেপ্ট আছে, যে কনসেপ্ট হচ্ছে কি, যদি a sin স্কোয়ার থিটা প্লাস b cos স্কোয়ার থিটা থাকে, তাহলে এদের মিনিমাম ভ্যালু হবে a, মিনিমাম ভ্যালু হবে a ইফ, যদি a কি হয়, গ্রেটার দেন b হয়, ঠিক আছে? যদি এটা হয়, সরি, a লেস দেন b, a লেস, এখানে এটা a তাহলে মিনিমাম ভ্যালু হবে কি, a যদি a লেস দেন b হয়, অর্থাৎ এখানে দেখো এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে তুমি এটা পেয়ে যাচ্ছ। এবার এখানে কি রয়েছে, a লেস দেন b রয়েছে, তাহলে a লেস দেন b যদি হয়ে থাকে, তাহলে এর ন্যূনতম মানও সেটাই হবে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর 11। অর্থাৎ বক্তব্য হচ্ছে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যদি থাকে, যার পিছনে মান কম থাকবে, সহগ কম থাকবে, সেটাই অ্যান্সার হবে। ক্লিয়ার, মিনিমাম ভ্যালু। নেক্সট, x এবং y একটি কাজ যথাক্রমে 28 ও 20 দিনে শেষ করতে পারে, x একাই কাজটি শুরু করেছিল, 4 দিন পরে তার সাথে y যোগদান করে কাজটি সম্পন্ন হওয়া পর্যন্ত, কাজটি শেষ হতে কত সময় লাগবে? ওকে,
এক্স কাজ করছে 28 দিনে কমপ্লিট, ওয়াই কাজ করছে 20 দিনে কমপ্লিট। 28 আর 20-র মধ্যে এলসিএম করলে আমি পাচ্ছি 140, এ করছে তাহলে 5 ইউনিট, এ করছে তাহলে 7 ইউনিট। ঠিক আছে, এবার এক্স করছে 5 ইউনিট, সে একাই 4 দিন কাজটা করে। 4 দিনে কত করে? 5 গুণিত 4 সমান 20 ইউনিট। তাহলে বাকি থাকে কত? রিমেনিং কত থাকে? 20 বাদ দিয়ে দেবে এখান থেকে, 120 ইউনিট। সেই 120টা কি করছে? একসাথে করছে। একসাথে কত করছে? 5 + 7 মানে 12 ইউনিট। সময় কত লাগবে? 120/12 সমান 10 দিন। তাহলে বাকি কাজটা করতে সময় লাগছে 10 দিন, আর প্রথমে এক্স একা 4 দিন করেছে, তাহলে মোট কাজটি শেষ করতে সময় লাগছে 10 + 4 বা 4 + 10 সমান 14 দিন। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 2, 3, 4 ও 0, 5 অঙ্কগুলি ব্যবহার করে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা যাবে? এটা দেখো ক্লাস 3 বা 4 এর অঙ্ক। ঠিক আছে, তো তোমরা যদি মনে না থেকে থাকে তবেই একমাত্র, নয়তো সব থেকে সহজ। তো সাধারণত কি করতে হয়, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে যে অঙ্কগুলো দেওয়া থাকে তাকে ছোট থেকে বড়, আর বৃহত্তম অঙ্ক করতে গেলে বা সংখ্যা গঠন করতে গেলে তাকে বড় থেকে ছোট সাজিয়ে দিতে হয়। কিন্তু মজার বিষয় হলো, যদি তার মধ্যে যেটা বলার আর কি, সবাই জানো যদিও, যে যদি তাদের মধ্যে 0 থেকে থাকে তাহলে 0কে আমরা এইভাবে বসাতে পারি না, অর্থাৎ 0, 2, 3, 4, 5 এটা দেখো সংখ্যা হবে না, কারণ এটা 5 অঙ্কের সংখ্যা বলেছে। কারণ তাহলে প্রথমে যদি কোনো কিছু শূন্য বসিয়ে দিই, সেটা বাদ চলে যায়, তাহলে এটা দেখো 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল। সেজন্য কি করতে হবে, 0 থেকে বড় যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ 0-র পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটা, সেটাকে আগে বসাতে হবে, তারপর 0কে প্লেস করতে হবে এবং তারপর ছোট থেকে বড় বাকিগুলোকে সাজিয়ে দিতে হবে, এবং সেটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের এখানে, এবং অন্য ক্ষেত্রেও তাই। ক্ষুদ্রতম সংখ্যা এভাবে গঠন করতে হয় যদি 0 থেকে থাকে তো। ওকে, তাহলে 20,345 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার বিতে রয়েছে। তো এই ছিল তোমাদের 4ই ফেব্রুয়ারি 2021-এর ফার্স্ট শিফটের ম্যাথ। আশা করছি তোমরা প্রত্যেক বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আগের ক্লাস যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্টিংয়ে দেখে নাও। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।